হ্যালো হ্যালো এভরিওয়ান। তাহলে সকলে আবার এই ক্লাসটার মধ্যে স্টার্ট করছি আর কি। সকলকে ওয়েলকাম করছি। এবং এই ক্লাসটা যেখানে স্টপ করেছিলাম ইকোনমিক প্ল্যানিংটা, যে থার্ড 5 ইয়ার প্ল্যানের পর থেকে আমরা আবার নতুন করে স্টার্ট করে দিচ্ছি আর কি, রাইট। এবং সেক্ষেত্রে যেটা মানে থার্ড 5 ইয়ার প্ল্যানের পর থেকে যেখান থেকে আমরা স্টার্ট করছি সেখান থেকে এখানে বোর্ডে মেনশন করে রেখেছি, যাতে স্লাইডটা অন্তত রেডি থাকে এবং সেইভাবে এগিয়ে যাওয়া যায়, রাইট। তো এখানে কিন্তু ফার্স্টেই মেনশন করেছি যে 66 থেকে 69 এটা কিন্তু প্ল্যান হলিডে হয়ে যাচ্ছে। প্ল্যান হলিডে, যেটা আগেও বলেছিলাম যে প্ল্যান হলিডে বলতে যে ক্ষেত্রে কিন্তু যে এই সময় যেহেতু মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে দুটো যুদ্ধ গেছে এবং তারপরে গিয়ে যে একটা মানে ড্রট হয়েছে, খরার সিচুয়েশান এসেছে, তারপরে কিন্তু প্ল্যান হলিডে মানে সেরকম কোনো 5 ইয়ার প্ল্যান ছিল না। নেক্সট কামিং ইজ দ্য ফোর্থ প্ল্যান। তারপর আবার ফোর্থ প্ল্যান স্টার্ট হচ্ছে, যেটা ফোর্থ প্ল্যান যেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান, সেটা 10 ইয়ার হচ্ছে 1969 থেকে 74, 69 to 74। এবং এক্ষেত্রে যেটা এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানের টার্গেট গ্রোথ যেটা ছিল, টার্গেট গ্রোথ এখানে দেওয়া রয়েছে। টার্গেট গ্রোথ ইজ 5.7%, এবং অ্যাকচুয়াল গ্রোথ যেটা হচ্ছে, অ্যাকচুয়াল গ্রোথ হয়ে যাচ্ছে 3.3%, রাইট। তার মানে এখানেও কিন্তু আমরা টার্গেট গ্রোথকে অ্যাচিভ করতে পারিনি, মানে 5.7%-এর জায়গায় 3.3% অ্যাকচুয়াল গ্রোথ হয়েছে। এবং এর ক্ষেত্রে টুইন অবজেক্টিভ ছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যানে, যেটা ছিল যে টুইন অবজেক্টিভ ছিল, দুটো অবজেক্টিভ ছিল এখানে। এখানে টুইন কথাটা মেনশন করা হয়েছে, টুইন অবজেক্টিভ। টুইন অবজেক্টিভের মধ্যে কোটেশন দিয়ে দেওয়া রয়েছে, মানে এক্স্যাক্টলি এগুলোই কোট করা হয়েছিল, যেটা হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি। মানে স্টেবিলিটি থাকবে, একটা একটা ভারসাম্য থাকবে, একটা ব্যালেন্স থাকবে, তার সাথে সাথে গ্রোথ হবে, উন্নতি হবে, রাইট। গ্রোথ হবে এবং তার সাথে একটা স্টেবিলিটিও থাকবে, একটা ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে। এবং তার সাথে সাথে প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট, মানে ক্রমবর্ধমান যে অ্যাচিভমেন্ট, যে মানে এগুলো আস্তে আস্তে করে যেগুলো আমাদের মানে লক্ষ্যে পৌঁছানো, সেই লক্ষ্যগুলো আমরা পৌঁছাবো। অফ সেলফ রিলায়েন্স, মানে সেক্ষেত্রেও সেলফ রিলায়েন্সের কথাটাও মেনশন করা রয়েছে, যে আমরা নির্ভর হব, আত্মনির্ভর হব, আত্মনির্ভর হয়ে, সেলফ রিলায়েন্স হয়ে, আত্মনির্ভর হয়ে আমরা প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট করব। ধীরে 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 আমরা অ্যাচিভ করব, মানে আমাদের যেটা টার্গেট আছে বা আমাদের যেগুলো মানে যেগুলো আমরা পেতে চাইছি, যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাইছি, সেই লক্ষ্যগুলোতে আমরা পৌঁছাতে পারবো, রাইট। So these were the twin objective of the fourth plan, and fourth plan was like growth with stability and progressive achievement of self-reliance. And target growth 5.7%, again I am mentioning, and actual growth was 3.3%. And at that time like 14 major private banks, 14খানা মেজর প্রাইভেট ব্যাংক যেগুলো, সেগুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। মানে প্রাইভেট ব্যাংককে 14টা প্রাইভেট ব্যাংককে সেই সময় ন্যাশনালাইজ করে দেওয়া হয়েছিল। মানে সরকার এই 14টা ব্যাংককে, যে প্রাইভেট ব্যাংক সেই সময় ছিল, সেই প্রাইভেট 14টা ব্যাংককে সরকার মানে যেটা হচ্ছে রাষ্ট্রায়ত্তকরণ করে নিচ্ছিল আর কি, যে রাষ্ট্রের মানে সরকারের অধীনে নিয়ে নিচ্ছিল। সরকার সেগুলোকে মানে সরকারই সেগুলোকে কিনে নিচ্ছিল আর কি, রাইট। এবং তখন ছিল গরিবি হাটাও, এই টার্মটাও ছিল, গরিবি হাটাও এই টার্মটা কয়েন্ড হয়েছিল, গরিবি হাটাও টার্ম ওয়াজ কয়েন্ড। এবং এক্ষেত্রে কিন্তু প্ল্যানটা বেস ছিল, এই যে ফোর্থ 5 ইয়ার প্ল্যান যেটা, সে প্ল্যানটা কিন্তু বেস ছিল গ্যাটগিল স্ট্র্যাটেজির ওপরে, গ্যাটগিল স্ট্র্যাটেজি, রাইট। এবং গ্যাটগিল স্ট্র্যাটেজির ওপরে ফোর্থ 5 ইয়ার প্ল্যান, গ্যাটগিল বলে যিনি মানে ছিলেন, তার মানে বেসিস মানে ওপরে, তার স্ট্র্যাটেজির ওপর বেস করে কিন্তু এই মানে ফোর্থ 5 ইয়ার প্ল্যানটা কিন্তু ডিজাইন ছিল, রাইট। এবং এক্ষেত্রে হচ্ছে গিয়ে ডট অ্যান্ড ইন্দো পাক ওয়ার ছিল, সে আবার খরার পরিস্থিতি এসেছিল, খরা এসে গেছিলো মানে হয়েছিল। এবং ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধটা হয়েছিল গিয়ে 71-72 সালে আবার একটা যুদ্ধ হয়। এবং সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে আবার আর্থিক অবস্থার জন্য, মানে আর্থিক মানে যে প্ল্যানটা, যেহেতু আমরা টার্গেট গ্রোথটা অ্যাচিভ করতে পারছি না, এখানে মেনশন করা রয়েছে যে আমাদের 3.3%ই অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে। তো সেই 3.3% অ্যাকচুয়াল গ্রোথের জন্য দিজ আর দ্য ফ্যাক্টরস, লাইক সেক্ষেত্রে আবার ইন্দো পাক ওয়ার 71-72-এতে, এবং ফিনান্সিয়াল ক্রাঞ্চ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে খরার পরিস্থিতি চলে আসছে। তো এইটা হওয়ার সাথে সাথে আমরা ফোর্থ 5 ইয়ার প্ল্যানটাকে এখানে কমপ্লিট করে ফেলছি। এবার ফোর্থ 5 ইয়ার প্ল্যান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে থার্ড ফোর্থ এই 5 ইয়ার প্ল্যানগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার ধীরে ধীরে আমরা ফিফথ প্ল্যান, রোলিং প্ল্যানের মধ্যে এন্টার করছি। তো সকলে স্লাইডটা যদি ফটো মনে হয় নিতে হয় নিয়ে নিতে, বা স্ক্রিনশট নিতে মনে হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং অথবা যদি মনে হয় যে এগুলোর নোটস তোমাদের কোনোভাবে দরকার পড়ছে, যদি কারোর মনে হয়, বা যারা দেখছো ভিডিওটা বা যারা দেখবে, কখনো যদি তোমাদের মনে হচ্ছে যে এই নোটসগুলো পেলে ভালো হয়, একদম
ডিটেলে এইটুকু নোটস পেলেই আমার কাজ হয়ে যাবে, আমি এটার জন্য মানে আমার ইনফরমেশন এটাই সাফিসিয়েন্ট, রাদার দ্যান আমার গোটা বই পড়া বা ইকোনমিক্সের বই, অনেক ভালো ভালো বই রয়েছে, সেই বইগুলোকে তো পড়া যায়, কিন্তু সেই বই পড়ার সাথে সাথে যদি মনে হয় যে এই নোটসগুলোকে আমি ফলো করলে আমার অনেকটা হয়ে যাবে, তো সেটাও তোমরা আমাকে কমেন্টে মানে ডেসক্রিপশান মানে আমার কমেন্টস যেটা রয়েছে কমেন্টসে তোমরা লিখতে পারো, এবং সেক্ষেত্রে তাহলে আমি সেইভাবে কিন্তু ইয়ে করে দেবো, মানে নোটসগুলোকে আমি পিডিএফ করে, যেটা আমার লেখা নোটস আছে সেখান থেকে পিডিএফ করে আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো আর কি, রাইট। এবং সেক্ষেত্রে দেখো ফিফথ প্ল্যানের যে টেনিওরটা এখানে লিখছি, ফিফথ প্ল্যানটা ছিল কিন্তু 1974 থেকে, এবার ফিফথ প্ল্যান চলে এসেছি 1974 থেকে 1979, রাইট, 1974 থেকে 79, এবং এক্ষেত্রে টার্গেট গ্রোথ হচ্ছে 4.4, এখানে টার্গেট গ্রোথ আমি টিজি লিখলাম, টার্গেট গ্রোথ হচ্ছে গিয়ে 4.4, এবং হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে গিয়ে, অ্যাকচুয়াল গ্রোথ আমি এজি করে লিখছি, অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে গিয়ে 4.8, মানে এই সময় কিন্তু আমরা আমাদের কিন্তু অ্যাচিভ হচ্ছে, রাইট, যেটা গ্রোথ আমাদের অ্যাকচুয়াল গ্রোথটা সেটা টার্গেট গ্রোথকে কিন্তু সারপাস করে ছাপিয়ে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে কিন্তু, মানে সেটা কিন্তু আমরা সারপাস মানে করে ভালো জিনিস হচ্ছে এটা। তার মানে মেন অবজেক্টিভ থাকছে এই ফিফথ প্ল্যানের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে আবার ওই গরিবি হাটাওটাকেই প্রায়োরিটিতে রাখা হয়েছিল, গরিবি হাটাও, এবং গরিবি হাটাও এর সাথে সাথে এখানে হচ্ছে গিয়ে ওই সিমিলারলি ওইটাই রিমুভাল অফ পভার্টি, এটা আমি লিখছি না, গরিবি হাটাও টার্মটাই রয়েছে। এবং সেই সময় 1975-এ একটা 20 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, 20টা পয়েন্টের একটা প্রোগ্রাম ওয়াজ লঞ্চ, 20 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চড 1975-এ, 1975-এ 20 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চ হয়েছিল, এবং এটা প্রিপেয়ার অ্যান্ড লঞ্চ করেছিলেন ডিডি ধর, ফিফথ প্ল্যানটা লঞ্চ করেছিলেন মিস্টার ডিডি ধর, রাইট। এবং এখানে হাইপার ইনফ্লেশন এই সময় গভর্নমেন্টকে নিউ ফাংশন করতে এবং আরবিআইকে স্টেবিলাইজ করতে সাহায্য করেছিল, মানে এই সময় আরবিআই এর একটা ইনফ্লেশনকে স্টেবিলাইজ করতে সক্ষম হয়েছিল আরবিআই, রাইট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনফ্লেশনটাকে সেই সময় মানে যে দ্রব্যমূল্য যে দাম বিক্রি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল, সে আরবিআই কিন্তু ইনফ্লেশনটাকে স্টেবিলাইজ করতে, মানে একটা জায়গাতে মানে ব্যালেন্স করাতে, একটা জায়গাতে সেটাকে মেনটেন করতে কিন্তু মানে হয়েছিল, সম্ভব হয়েছিল, রাইট। আরবিআই ইনফ্লেশন স্টেবিলাইজ করেছিল, এটাই ছিল ফিফথ প্ল্যান, রাইট। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে রোলিং প্ল্যান। এবারে রোলিং প্ল্যানটাতে আমরা এন্টার করছি, রোলিং প্ল্যান, সেক্ষেত্রে রোলিং প্ল্যান এখানে লিখছি রোলিং প্ল্যানের টেনিওরটাও এখানে তলায় করে দিচ্ছি। রোলিং প্ল্যান হচ্ছে 78 থেকে 80, রাইট, 78 থেকে 80 হচ্ছে কি রোলিং প্ল্যান, মানে ফিফথ প্ল্যানের পরে কিন্তু একটা রোলিং প্ল্যান বলে রয়েছে, মানে সিক্সথ প্ল্যান কিন্তু তারপরে হচ্ছে 80 থেকে 85, তো 78 থেকে 80 হচ্ছে কি রোলিং প্ল্যান। এবং সেই সময় যে গভর্নমেন্ট ছিল একটা রোলিং প্ল্যানের একটা দিয়েছিল যে এই সময় রোলিং প্ল্যানটা থাকছে, রাইট। এবং তারপরে সিক্স প্ল্যান মানে চলে আসছে, সিক্স যে 5 ইয়ার প্ল্যানটা, সেটা সিক্স প্ল্যান এবারে আসছে, এবং সেটার টাইমিং হচ্ছে গিয়ে 1980 থেকে 85, 80 থেকে 85 হচ্ছে গিয়ে সিক্স প্ল্যান। এবং এই সিক্স প্ল্যানের মধ্যে যেগুলো মেন হচ্ছে গিয়ে সেক্ষেত্রে কিন্তু স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রি, এগুলোকে মানে এমপ্লয়মেন্ট, এইসব জিনিসের ওপরে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট জোর দিয়েছিল, এবং সেইগুলো কিন্তু পভার্টিকে এলিমিনেট করা সেগুলোতেই জোর দেওয়া হয়েছিল সেই সময়। যিনি গভর্নমেন্ট যারা ছিলেন কংগ্রেস গভর্নমেন্ট সেই সময় এগুলো মানে সিক্স প্ল্যানের মধ্যে যেগুলো করেছিলেন সেইগুলো আর স্লাইডে মেনশন করছি না। তো সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, রুরাল এরিয়াতে ডেভেলপ করা, ন্যাশনাল ইনকাম বাড়ানো, এবং কন্টিনিউস ডিক্রিজ ইন পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এবং আরও মানে এই সবকটা পয়েন্টই ছিল, যেক্ষেত্রে মানে মোটামুটি যে কাজগুলো হচ্ছিল সেইগুলো রোলিং প্ল্যানের মধ্যে দিয়ে এসে তারপরে
এক্ষেত্রে কিন্তু আরও নতুন নতুন যেগুলো অ্যাডিশনাল দেখতে পাচ্ছি আমরা, যে স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রি, মানে ছোটো ক্ষুদ্র যে শিল্পগুলো হচ্ছে, এবং একদম যেগুলো মানে হস্তশিল্প বা এই যেগুলো একদমই মানে যেগুলো কটেজ ইন্ডাস্ট্রিজ বলা হচ্ছে, সেইগুলোর ওপরে কিন্তু মানে যাতে কিনা সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোতে এমপ্লয়মেন্ট যাতে আরও বেটার হয়, এবং সেই জায়গা থেকে রুরাল, এই যে কটেজ ইন্ডাস্ট্রিজ মানে এগুলো রুরালের দিকে চলে আসছে, গ্রামেগঞ্জের দিকেই এগুলো এতে মানে চলে আসছে, রুরাল এরিয়া। তো সেই সব ক্ষেত্রে এগুলোকে করে এমপ্লয়মেন্টের বেটারমেন্ট, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পভার্টিকে এলিমিনেট করা, এমপ্লয়মেন্ট জেনারেট করা এবং পভার্টিকে এলিমিনেট করা, এমপ্লয়মেন্ট আর পভার্টিকে এলিমিনেট করার জন্য করা হয়েছে। এবং অ্যাডিশনালি এই সময় 6টা আরও অ্যাডিশনালি 6 মোর প্রাইভেট ব্যাঙ্কস ওয়ার 6 মোর প্রাইভেট ব্যাঙ্কস সেই সময় কিন্তু আরও ন্যাশনালাইজ করা হয়েছিল ইন দিস 6 প্ল্যান, আন্ডার দিস 6 প্ল্যান। তো 6 প্ল্যানে 6টা আরও ব্যাঙ্ক হচ্ছে, রাইট, ওয়ার ন্যাশনালাইজড। 6টা আরও ব্যাঙ্ক হচ্ছে যেখানে কিন্তু এটা ন্যাশনালাইজ করা হচ্ছে, মানে অ্যাডিশনালি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাকচুয়াল গ্রোথটা কিন্তু 6 প্ল্যানের ক্ষেত্রে, যেটা 6 প্ল্যানে আমরা এটা লিখেছিলাম কি, 6 প্ল্যানের ক্ষেত্রে না, 6 প্ল্যানে আমরা লিখিনি, 6 প্ল্যানের টার্গেট গ্রোথ আর অ্যাচিভ গ্রোথটাও এখানে মেনশন করছি, যেহেতু 6 প্ল্যানটা এখানে করে দিচ্ছি। 6 প্ল্যানের ক্ষেত্রে আমাদের যেটা টার্গেট গ্রোথ ছিল 5.2 টিজি, target growth is 5.2% and actual growth is like, actual growth হচ্ছে 6 প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে 5.7%, 5.7% is the actual growth। তার মানে এটাও কিন্তু মানে আমাদের ভালো টেনিওর ছিল, রাইট, 6 প্ল্যানেও কিন্তু আমরা এগিয়ে গিয়ে মানে ছাপিয়ে গিয়েছি, সারপাস করেছি। এবার 7 প্ল্যান হচ্ছে, 7 প্ল্যান এখানেই করছি 85 থেকে 90, এখানে করছি 7 প্ল্যান। 7 প্ল্যান 5 ইয়ার প্ল্যান হচ্ছে 85 to 90, 85 থেকে 90 হচ্ছে কি 5 ইয়ার প্ল্যান। এবং এই 7 প্ল্যানের মধ্যে টার্গেট গ্রোথ ছিল 5। 7 প্ল্যানেও যেটা হচ্ছে টার্গেট গ্রোথ, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো টার্গেট গ্রোথ বলতে কী বোঝাচ্ছে, রাইট, টার্গেট গ্রোথ মানে কথাটার মধ্যেই রয়েছে। এবং অ্যাকচুয়াল গ্রোথ আমি এই অ্যারোমার্কটা দিলাম কারণ এটাতেও কিন্তু আমরা সারপাস করেছি, যেটা আমাদের 7 প্ল্যান হচ্ছে, 7 প্ল্যানেতেও কিন্তু আমরা 5 ছিল টার্গেট গ্রোথ, সেখানে কিন্তু আমরা অ্যাচিভ করছি 6.0%, রাইট, 6.0% আমরা অ্যাচিভ করে ফেলছি 7 প্ল্যানের মধ্যে। এবং এই প্ল্যানের মধ্যেও অ্যাক্সিলারেটিং ফুড গ্রেন প্রোডাকশন, 7 প্ল্যানের মধ্যে কী হচ্ছিল যে খাদ্যদ্রব্য, যে খাদ্য যে আমাদের যে চাষবাস করে যে মানে শস্য যে উৎপাদন করা হয়, ফুড গ্রেন, রাইট, ফুড গ্রেন প্রোডাকশনের উপরে এমফ্যাসিস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে ফুড গ্রেন। এবং এই এমপ্লয়মেন্ট বাড়ানো, অপরচুনিটি অ্যান্ড রেজিং প্রোডাক্টিভিটি, মানে এখানে ছিল ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, মানে এইটাই হচ্ছে গিয়ে 7 প্ল্যানের মধ্যে এসছে, যে কোট করেছিল কথাটা যে ফুড হবে, খাদ্য দরকার, কাজ দরকার, এবং প্রোডাক্টিভিটি মানে আউটপুট দরকার, যে মানুষ কাজ করছে তার কাজের একটা আউটপুট থাকা দরকার আছে আর কি, মানে যাতে কিনা সে প্রোডাক্টিভ হয় কাজটা, যেখানে যে কাজ করছে সে কাজটা যেন মানে বেনিফিট হয়, যাতে যেখানে মানে যে সংস্থায় সে কাজ করছে সে কাজটার মধ্যে যেন প্রোডাক্টিভিটিটা থাকে। হ্যাঁ, প্রোডাক্টিভিটি বলতে ওটাই মিন করছে যে কাজের যে একটা যে আমাদের আউটপুটটা বেরোয়, যাতে কিনা তাকে মানে কাজটা যাতে সে করছে তার একটা জাস্টিফিকেশন থাকে, রাইট। এবং সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের মানে এক একটা করে কিন্তু প্ল্যান মানে আমরা কমপ্লিট করে ফেলছি। এবং এক্ষেত্রে 7 প্ল্যানের মধ্যে আরও ছিল যে বেসিক যেগুলো ছিল তার মধ্যে গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স, সোশ্যাল জাস্টিস, এগুলো থাকছেই। গ্রোথ তো থাকছেই, মডার্নাইজেশনের একটা কনসেপ্ট এখানে ছিল যে আমাদের উন্নতি করে মডার্নাইজ হতে হবে, মডার্নাইজেশন, কারণ তখন সেই সময় আস্তে আস্তে করে টেকনোলজি অনেক চেঞ্জ চলে এসছে, সেই চেঞ্জেসগুলোকে ইমপ্লিমেন্ট করা যাতে কিনা মডার্নাইজেশনটা থাকে। এবং গ্রোথ অ্যান্ড সেলফ রিলায়েন্স এবং সোশ্যাল জাস্টিস একটা গাইডিং প্রিন্সিপাল থাকছে। এবং এই সময় একটা প্ল্যান হয়েছিল যেটা হচ্ছে জওহর রোজগার যোজনা, লিখছি এখানে জওহর রোজগার যোজনা।
এটা হয়েছে জওহর রোজগার যোজনা। এটা অ্যাকচুয়ালি হয়েছিল 1989-এ, 1989-এ গিয়ে এই জিনিসটা হয়েছিল, রাইট, 1989। তো এটা 7th প্ল্যান হয়ে গেল। এবং 7th প্ল্যানের পরে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে একটা অ্যানুয়াল প্ল্যান থাকছে। 90 অবধি তো আমরা করে ফেলেছি এখানে, এবং 7th প্ল্যান আমাদের কমপ্লিট হচ্ছে 1990 অবধি চলে এসেছি আমরা। এবং 1990 থেকে 1992 এখানে আসছি আমরা। 1990 থেকে 1992 এই সময়টাতে একটা আবার কিন্তু অ্যানুয়াল প্ল্যান থাকছে। এই প্ল্যানটাকে, এই সময়টাকে কিন্তু এই প্ল্যান বলা হচ্ছে না, এটাকে অ্যানুয়াল বলা হচ্ছে, অ্যানুয়াল প্ল্যান, রাইট। এবং এই অ্যানুয়াল প্ল্যানের টেনিওরটা হচ্ছে 1990 থেকে 1992। এবং এই অ্যানুয়াল প্ল্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে ইকোনমিক রিফর্মস হচ্ছে এবং নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি লঞ্চ হচ্ছে 1991। কারণ আমরা জানি যে একটা আমাদের এলপিজি বলে একটা মানে কনসেপ্ট এসেছিল 92-তে। তার মানে সেটা হচ্ছে গিয়ে প্রাইভেটাইজেশন, এবং সেটা হচ্ছে গিয়ে যত মানে তার একটা ফুল ফর্ম রয়েছে, আমরা অন্য ক্লাসে এলপিজি নিয়ে করবো ডিটেলসে। লিকুইডেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড এইরকম একটা ফুল ফর্ম রয়েছে। এবং সেই সময় একটা কিন্তু 1992-তে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এসেছিলো, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির মতো সিচুয়েশন হওয়ার জায়গা চলে এসেছিলো। তো সেইখান থেকে কিন্তু এই প্রাইভেটাইজেশন করা, এবং সেক্ষেত্রে মানে যে পাবলিক সেক্টর যেগুলো আস্তে আস্তে কিন্তু মানে প্রোডাক্টিভিটির ইস্যুর জন্য বা কোনো রকম কোনো মানে আদার্স ইস্যুস অনেক কিছু চলে এসেছিলো সেই সময়, যেগুলো মানে তাদের ঠিকঠাকভাবে তাদের থেকে মানে গভর্নমেন্টের প্রফিটটা হচ্ছিল না এত দিন ধরে। একটা 90-এর দশকে আসার পরেও যখন গভর্নমেন্ট সেই পাবলিক সেক্টরের থেকে বা এর থেকে একটা হিউজ লসের মুখে পড়ছিল, তখনই এলপিজি মডেলটাকে নিয়ে এসে যে প্রাইভেটাইজেশন করা করা, সেই জায়গা থেকে 92-তে এটাই বলা হচ্ছে যে এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাও কিন্তু 1991-এ কিন্তু একটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে 1991, রাইট। নিউ পলিসি, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমি এখানে ছোটো করে দেখলাম, জায়গা নেই, তাই 1991-এ হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেটা কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে। এবং এই 1992 অবধি আমাদের হয়ে গেল, যাতে কিনা আমরা একদম অ্যানুয়াল প্ল্যান, এটাকে অ্যানুয়াল প্ল্যান অবধি আমরা চলে এলাম 1990। তাহলে আমরা আরেকবার রিভাইজ করে নিচ্ছি, যাতে কিনা এই স্লাইডটা আমরা যতটা করলাম শুধু একভাবে মানে দেখা না হয়, তো রিভাইজ করলে অন্তত 4th প্ল্যানের পরে আমরা চলে এসেছিলাম যে 5th প্ল্যান, যেটা 5th প্ল্যান হচ্ছে এইখানে যে 5th প্ল্যানটা হচ্ছে 1974 থেকে 1979, এবং এটা হচ্ছে ডিডি ধর। এই প্ল্যানটার মডেল দিয়েছেন ডিডি ধর, এবং সেই সময় টার্গেট গ্রোথ ছিল 4.4% এবং অ্যাচিভ গ্রোথ 4.8% হয়েছিল, রাইট। মেন ছিল গরিবি হাটাও, এবং 20 পয়েন্ট প্রোগ্রাম দেওয়া হয়েছিল, লঞ্চ করা হয়েছিল 1975-এ। আরবিআই সেই সময় ইনফ্লেশনটাকে স্টেবিলাইজ করেছিল। তারপরে চলে আসছে আমরা রোলিং প্ল্যান, 5th প্ল্যান যেটা হচ্ছে 74 থেকে 79, তারপরে চলে আসছে আমরা রোলিং প্ল্যান হচ্ছে 78 থেকে 80। এবং রোলিং প্ল্যানের যে 78 থেকে 80 হওয়ার পরে তারপরে 6th প্ল্যানে আমরা ঢুকছি 1980 থেকে 85, এবং সেই সময় কংগ্রেস গভর্নমেন্ট ছিল। এবং স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছিল। রুরাল এরিয়ার ওপরে বেশি এমফেসিস করা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এই 6th প্ল্যানের মধ্যে 6টা আরও ব্যাংকে কিন্তু প্রাইভেট ব্যাংকে কিন্তু ন্যাশনালাইজ করা হয়, রাইট। এবং সেই 6th প্ল্যানের সময় টার্গেট গ্রোথ ছিল 5.2%, অ্যাচিভ গ্রোথ হয়েছিল 5.7%। এবং আমরা মানে সারপাস করে আমরা মানে ভালো করেছিলাম। এবং তারপরে 7th প্ল্যান চলে আসছে। 7th 5-year প্ল্যান হচ্ছে 85 থেকে 90। সেখানেও টার্গেট ছিল এমপ্লয়মেন্ট, পভার্টি হাঁটানো, পভার্টিকে আমাদের এলিমিনেট করতে হবে। এবং ফুড গ্রেনের উপরে এমফাসিস দেওয়া হয়েছে, ফুড গ্রেন আরও বেশি তৈরি করতে হবে। এবং যেটা কোট করা হয়েছিল সময় ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি, এই জিনিসটা করা হয়েছিল। এবং টার্গেট গ্রোথ ছিল আমাদের 5%, এবং আমরা অ্যাচিভ গ্রোথ করেছিলাম 6.0%, রাইট। 6.0% আমরা অ্যাচিভ করেছি। তারপরে গিয়ে এবং সেই সময় একটা মডার্নাইজেশনের কনসেপ্টও অ্যাড হয় যে আমাদের মডার্নাইজেশন করতে হবে। তারপরে 1992-তে চলে আসছি অ্যানুয়াল প্ল্যান হচ্ছে গিয়ে 1991-এ। অ্যানুয়াল প্ল্যান ছিল এই টাইমটা 1990 থেকে 1992, দিস ইজ দ্য পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যান। এবং এরপরে যেটা হচ্ছে 1991-এ সেখানে কিন্তু একটা মানে যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা অ্যানাউন্স করা হয়েছিল 1991, ইট ইজ আ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, রাইট। এবং এই সময় একটা জওহর রোজগার যোজনা 1989-এ এটা কিন্তু লঞ্চ করা হয়। 1989-এ জওহর রোজগার যোজনা এই জিনিসটাও লঞ্চ করা হয়েছিল। তাহলে আপাতত আমরা কতটা অবধি করে ফেললাম? আমরা করলাম অ্যানুয়াল প্ল্যান, আমরা কমপ্লিট করলাম 7th প্ল্যান অবধি।
এরপরে বাকি থাকছে 5 year প্ল্যান, যেটা হচ্ছে গিয়ে 92 থেকে 97 হবে, এবং তারপরে 9th প্ল্যান 97 থেকে 2002, এবং তারপরে গিয়ে হয়ে যাবে 10th টেনিওর হচ্ছে গিয়ে 2002 এর পর থেকে 2002 থেকে 2007, এবং 11th 2007 থেকে 2012, এবং তারপরে 12th যেটা হচ্ছে গিয়ে 2012 থেকে 31 মার্চ 2017। এই সময় কিন্তু মনে রাখতে হবে যে আস্তে আস্তে আমাদের কিন্তু এটা মানে যেখানে আমরা নীতি আয়োগের কনসেপ্টটা বলেছিলাম যে নীতি আয়োগের কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আর কি, রাইট। এবং সেই জায়গা থেকে আমরা তাহলে 12th-এর বাকি পোর্শনটা যেটা রয়েছে, কারণ আমরা এই স্লাইডটাকে মোটামুটি যে ভিডিওটা প্রায় নিয়ে অ্যাবাউট মানে হাফ অ্যান আওয়ারের কাছাকাছি হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে আমাদের যে ইকোনমিক্স পড়ার থেকে একসাথে পুরোটা একটা স্লাইডে একটা ক্লাসের মধ্যে না করে আমরা ব্রেক করে করে যদি করি, সেক্ষেত্রে আমাদের মনে হয় অনেকটা ইন্টারেস্টিং লাগবে এবং অনেকটা ভালো লাগবে আর কি। এবং এই 5 year প্ল্যানগুলোর ক্ষেত্রে আর একটুখানি আমি বলে দিই, যেহেতু এই ক্লাসের মধ্যে আর আমি নেক্সট 5 year প্ল্যানটাতে কোনো কিছু এমফাসিস করছি না, যে 5 year প্ল্যানগুলো করে আমাদের যে গভর্নমেন্টের সে সময় যে প্ল্যানিং ছিল, তাতে কিন্তু আমাদের প্রচুর জিনিসপত্র মানে এই যে কাজ যেগুলো মানে আমাদের যে মানে 5 year প্ল্যানের মধ্যে তো আমরা এখানে পলিসিসগুলো নিয়ে ডিসকাস করছি, এবং সেখানে কি কি প্ল্যান প্রোগ্রাম কী ছিল না ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা ইন ডিটেল প্ল্যান ছিল ওভারঅল কান্ট্রিতে কীরকমভাবে মানে আমাদের মানে প্ল্যানিংটা কী থাকবে, এবং প্ল্যানিংয়ের সাথে সাথে কিন্তু এক্সিকিউশন ওয়াইজ যে আমরা কত মানে ইনভেস্টমেন্ট করছি, কত আমাদের মানে আরও নতুন প্ল্যান্টস তৈরি হবে, মানে গভর্নমেন্ট তো সেই সময় এখন যেরকম অনেক প্রাইভেট মানে সংস্থা যারা প্রাইভেট কোম্পানিজ হ্যাভ come at present, who are like they are playing a major role, because government is it is like what I mentioned in 92 onwards, that time onwards governments all over the globe, and it was like the concept was much more implemented earlier in other countries like US and all, that private companies there should be more into the business, and government should be basically doing the basic administration, and government should play a role like to monitor and to like do the governance and everything, so that the private companies can do their business properly. But government, if in order to just do business that way around, there is a lot of hurdles that are being faced, and that is something like concept of like in China and all, there is means communism and all those country, in that country government still has a major means business apart along with the private companies also. But whenever we are looking into the other countries which are basically like US, UK, or all those countries like Australia, where the economy is really good, so that those countries, they are basically there is this concept of like capitalism, right? So capitalism is basically the concept of like the capitalist, the person who are like having money and they are able to run a business and all, so that in order to do business in a country, the government should not have the liability to run the business and everything, because that is one thing government have realized. And if these are like these things have emerged from basically studies of economics only, so the economics plays a key role in all this research and findings of like how and what is the key means reason of like we should not be like getting into any kind of financial emergency situation or like into any kind of a distress kind of a situation, যাতে কিনা একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদের দেশে আমাদের সর্বোচ্চ, যাতে কিনা আমাদের পৃথিবীতে ইকোনমিস্টরা এই কাজটাই করছেন, যাতে কিনা একটা স্টেবিলিটি মেনটেন হয়। কারণ ইকোনমিক ক্রাইসিস খুব খারাপ জিনিস। ইকোনমিক ক্রাইসিস যদি চলে আসে কোনো দেশেতে, তাহলে কিন্তু সেই দেশের অবস্থা আমরা জানি খুব আনফর্চুনেটলি অনেক আফ্রিকান কান্ট্রিতে অনেক জায়গাতে অনেক সময় হয়েছে ইকোনমিক ক্রাইসিস, বা কখনো কখনো আমাদের যে নেবারিং কান্ট্রিজ আছে, আমরা শুনেছি যে পাকিস্তানেও একটা টাইমে খুব অ্যালার্মিং সিচুয়েশন চলে এসেছিল, মানে সেটা আমাদের নেবারিং কান্ট্রিজ হয়ে তাদের সাথে মানে আমাদের যুদ্ধ হয়েছে, বা সেটা আলাদা জিনিস যে আমাদের মানে বর্ডারে টেনশন থাকছে, এবং সেখান থেকে তো সব কিছু মানে আমরা জানি যে সে কিন্তু যে কোনো সাধারণভাবে মানে যে কোনো দেশের যে মানে নাগরিক হচ্ছেন, তারা যদি সাফার করছে বা তাদের যদি ইকোনমিক
সিচুয়েশন খারাপ হচ্ছে, দ্যাট ইজ ভেরি মাচ আনপ্রেসিডেন্টেড অ্যান্ড আই ভেরি মাচ লাইক আনফর্চুনেট ইনসিডেন্ট, যেটা কখনোই হওয়া উচিত নয় এবং সেটা কখনোই মানে কাম্য নয় কারোর ক্ষেত্রে। তো সেই সিচুয়েশনটা কেন অ্যারাইজ করে বা সেগুলো অ্যারাইজ যাতে না করে তাই জন্য ইকোনমিস্টরা অনেক স্টাডি করেছেন এবং তার জন্য অনেক কিছু রয়েছে, যাতে কিনা ফরেন এক্সচেঞ্জ থেকে শুরু করে অনেক কিছু জিনিস মানে গভর্নমেন্টসের বেসিক্যালি তাদের হাতে মানে কাছে টাকা পয়সা থাকা দরকার আছে, এবং সেটা তো এইভাবে টাকা পয়সা বলতে যেরকম আমরা সাধারণ মানুষ বুঝি সেরকম হয় না, সেটা আলাদাভাবে আলাদা মানে ইকোনমিক্স যারা মানে গভর্নমেন্ট যেভাবে মানে চলে একটা কারণ একটা দেশের ইকোনমিক অল ওভার গ্লোবের সাথে রিলেটেড থাকে, অয়েল প্রাইস থেকে শুরু করে এভরিথিং যেগুলো তারা কিনছে, তারা মানে সব কিছুতে একটা মানে গ্লোবাল একটা রেট থাকে, সব কিছু থাকে, এবং সেক্ষেত্রে সকল দেশেরই একটা থাকে গিয়ে মানে তাদের একটা লাইবিলিটিস থাকে বা কিছু মানে তাদের ধার দেনা বা যেই জিনিসগুলো থাকে, তো সেইগুলো যেন কোনোভাবে অ্যালার্মিং সিচুয়েশনে না চলে যায় বা কারোর উপর যেন ডিপেন্ডেন্সি এরমভাবে না আসে। যে আমরা জানি যে চায়নার আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তানকে অনেক এড করেছে, they have provided much help, but at that time also because Chinese companies they are basically under the government and all, so they have set up a power plant in Pakistan and all, and after that if the government is unable to like give them the amount of money that they have signed in a contract and everything after the completion of project by basically making that project profitable, if it is not happening, then the contract is mentioning like the Chinese authorities, the Chinese management will run the power plant for a tenure of like 10, 15, 20 years and all. So that way around what is happening is that কোনো দেশে কোনো প্ল্যান্ট হচ্ছে, কোনো জিনিস উৎপাদন হচ্ছে, সেটা তার দেশেরই সম্পদ থেকে হচ্ছে, এবং সেটা যদি আমাদের নিজের দেশের লোকের কাজে না লাগছে, অন্য দেশের কাজ এতে লাগছে, সেক্ষেত্রে তার ইকোনমিতে এফেক্ট পড়ছে। তো সেটা তো ডেফিনেটলি যাতে কিনা সব সিচুয়েশন মেনটেন থাকে, এবং শ্রীলঙ্কাতেও কিছুদিন আগে খুব একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল, গভর্নমেন্টও পড়ে গিয়েছিল যে একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সির মতো সিচুয়েশন আসতে এসেছিল, বাট এর জন্য মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, একটা গভর্নিং বডি হচ্ছে, তারা দেখছে, তারা সেগুলোকে নজরে রাখে যে এমন কোনো সিচুয়েশন না হয়, তাদেরকে এড দেওয়া হয়, তাদেরকে লোনস দেওয়া হয় যে তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসো। বাট লোনস অ্যান্ড এড সেগুলো তো সবই একটা মানে সে বার্ডেনই থাকে, যে কোনোভাবেই যে কোনো মানুষ বুঝতে পারে। সেই জায়গা থেকে ইকোনমিক প্ল্যানিংয়ের রোলটা ডিসকাস করতে গিয়ে এই কথাগুলো লাস্ট টাইম এমফাসাইজ করছি, যাতে কিনা এই ইকোনমিক প্ল্যানিং করে নিজেদের যে সেলফ রিলায়েন্ট হওয়া, বারবার আমাদের দেশে যেগুলো বলা হয়েছে বা এখনও যে আমাদের যে গভর্নমেন্ট আছেন মোদিজি, উনি অনেক সময় আগেই বলেছেন যে আমাদের আত্মনির্ভর হওয়ার দরকারটা রয়েছে এবং আমরা সেলফ রিলায়েন্ট যত হতে পারবো। সেই জায়গা থেকে আমরা যে এখন মানে সেমিকন্ডাক্টর চিপও তৈরি করতে পারছি, যেগুলো বেসিক্যালি ইলেকট্রনিক্স সার্কিটের মধ্যে ইউজ হচ্ছে, বা যেগুলো আগে আমরা ইন্ডিয়াতে সেগুলো কিছু করতাম না, তৈরি করতে পারতাম না, এবং সেগুলো আমরা তৈরি করছি, যেগুলো এটা হচ্ছে খুবই বড় ব্রেক থ্রু, যাতে কিনা আমরা মানে সেলফ রিলায়েন্সের দিকে এগোতে পারছি। এবং তার সাথে সাথে আমরা ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে সব প্ল্যান্টস এখানে লাগছে, মানে সব প্ল্যান্ট প্রোডাকশন এখানে হচ্ছে। এবং এখন ডেফিনেটলি টেকনোলজি বা পেটেন্ট জিনিসটা তো মানে সবসময় তো একটা থাকছেই, কিন্তু ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন হলেও আমরা বলতে পারবো যে আমাদের দেশে অনেক কিছু উৎপাদন হচ্ছে, আমরা অনেক কিছু মানে তৈরি করছি, এবং আমরা নিজেদের উপর নিজেরা সেলফ রিলায়েন্ট হচ্ছি, রাইট। সেই জায়গা থেকে অনেকটা ডিসকাস করা হলো, এবং এই ইকোনমিক প্ল্যানের পর থেকে আমরা যেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান অবধি কভার করেছি, এবার 8th প্ল্যান থেকে পুরো বাকি একদম শেষ অবধি আমরা করে নেব, যেটা একদম মানে 8 থেকে শুরু করে একেবারে 12 অবধি করে আমরা 5-year প্ল্যানের চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলব। সো সকলে ডেফিনেটলি যে ভিডিওসগুলো দেখবে এবং লাইক শেয়ার করবে, যাদের যাদের দরকার মনে হবে, হেল্পফুল মনে হবে, নিজেদের মধ্যে শেয়ার করবে, যাতে কিনা ইংলিশে এই ভিডিওসগুলো খুব হেল্পফুল হয়, যাতে কিনা সকলের মানে মোটামুটি কাজে লাগে। এবং সবথেকে বড় কথা, কাজে লাগাটাও সবসময় ইম্পর্টেন্ট যে সেটা নয়, নিজেদের নলেজের জন্য মানে এডুকেশন কন্টেন্ট ইজ ভেরি গুড অলওয়েজ, মানে নিজেদের অন্যান্য কন্টেন্ট দেখার সাথে সাথেও এডুকেশন কন্টেন্ট বা এডুকেশন বলবো না, ইনফরমেটিভ কন্টেন্ট যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের অ্যাজ আ মানে proud citizen of our country, we should also always know the economic situation scenarios, the history of the economic scenarios and everything, and also the history of our country, যাতে কিনা আমাদের হিস্ট্রিটা কিছু হিস্ট্রি না জানলে, পাস্ট যদি আমরা না জানি,
তাহলে প্রেজেন্টের আমরা এমফাসিস মানে প্রেজেন্টের আমরা গুরুত্বটা সেভাবে দিতে পারবো না। অনেক কিছু আমাদের মনে হবে যে ভালো নেওয়া হচ্ছে না, ভালো লাগছে না কেন, ভালো এরকম নয় কেন। কিন্তু যখনই আমরা পাস্টকে জানবো তখন আমরা জানবো যে আমরা সিচুয়েশান কোন জায়গা থেকে আমরা কোন জায়গার মধ্যে এসেছি, কতটা কী পরিবর্তন হয়েছে, কতটা কী চেঞ্জেস হয়েছে, সেই জিনিসগুলো সকলের কাছে মাথায় থাকবে আর কি। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি এবং সকলে ভালো থাকবে। বাই বাই। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেবো। 5 ইয়ার প্ল্যানের যে চ্যাপ্টারটা আমরা করছি, দ্যাট উইল কমপ্লিট ইন দ্য নেক্সট ক্লাস। So 5 year plan class will complete in the next class, right? So hopefully everyone would definitely like and share the videos and subscribe to my channel, and see you soon in the next class. Bye bye, take care, thank you.